আমাদের এই বর্তমান সময়ে এমন কিছু মানুষ আছে যারা এক সময় ছিল মাল্টি বিলিয়ন ডলারের মালিক, আর এখন তাদের পকেটে 1 টাকাও নেই। এমন অনেক সেলিব্রিটি আছে যাদের এক সময় এতটাই জনপ্রিয় ছিল যে তারা ফ্যানদের অটোগ্রাফ দেওয়ার ভয়ে পালিয়ে বেড়াতো, আর এখন তারাই সেই ফ্যানদের কাছে গিয়ে রীতিমতো ভিক্ষে করছে। কারা ছিল সেই সব ধনী ব্যক্তি, কারাই বা ছিল সেই সব সেলিব্রিটি, কিভাবেই বা তাদের এমন পরিণতি হলো? তো চলুন দেখে নেওয়া যাক। তো স্বাগতম আপনাকে তথ্যাদির আরো একটি নতুন এপিসোডে। মুসা বিন শমশের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি কে? এই প্রশ্নের উদ্বেগ হলে সবার মনে হয়তো একটি নামই উকি দেয়, আর সেই নামটি হলো মুসা বিন শমশের। এমনকি তিনি সামাজিক যোগাযোগে ভাইরাল তার রাজকীয় বাড়ি গাড়ি এবং ব্যয়বহুল জীবনযাপন নিয়ে। কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশনের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন সুইস ব্যাংকে তার নামে নাকি 82 বিলিয়ন ডলার রয়েছে এবং সেই সাথে রয়েছে 3 লক্ষ একর জমি। তিনি নাকি বাংলাদেশের দ্বিতীয় পদ্মা সেতু একাই তৈরি করতে চেয়েছিলেন। অবশ্য যে এত ধন সম্পদের মালিক, তার কাছে একটি কেন কয়েকটি পদ্মা সেতু পর্যন্ত নির্মাণ করা সম্ভব। অনেকেই আবার তাকে নিয়ে গর্ব করে, তবে সত্যিই কি তিনি এতটা ধনী? এর উত্তর হলো না। আমাদের জানা হাজারো ভ্রমের মধ্যে এটি অন্যতম। কিছু বছর আগে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর বিশাল এক দুর্নীতিবাজকে গ্রেপ্তার করেছিল, আর সেই দুর্নীতিবাজের সঙ্গে মুসা বিন শমশেরের ছিল বেশ সংশ্লিষ্টতা। আর তাকে জিজ্ঞাসা করার পর জানা যায় মুসা বিন শমশেরের এই সকল উচ্চপাচ্য সবকিছুই তার মুখরোচক গালগল্প। আমার কাছে মনে হয়েছে উনি একটা অন্তঃশাসন, একটা ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে, অন্তঃশাসন তার কিচ্ছু নাই। আর তার কাছ থেকেই এই সকল তথ্য জেনে তদন্ত করে জানা গেছে বাংলাদেশে তার সম্পত্তির মধ্যে শুধুমাত্র একটি বাড়ি রয়েছে, আর সেটাও কিনা রয়েছে তার স্ত্রীর নামে। তার একটা বাড়ি রয়েছে গুলশানে 84 নাম্বার রোডে, এটাও তার স্ত্রীর নামে। বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাইনি। আদৌ তার নামে কোনো সম্পত্তি আছে কিনা তা বাংলাদেশের গোয়েন্দারা খুঁজে বের করতে পারেনি। তাহলে বুঝতেই পারছেন সুইস ব্যাংকে তার অর্থের বিষয়টি গুজব ছাড়া আর কি হতে পারে। আলী আকবর 90 দশকের প্রায় সবাই হয়তো শিল্পী আকবরের গানগুলো মনে করতে পারবেন, কারণ সেই সময়টাতে বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে তোমার হাত পাকার বাতাসে সত্যি সত্যি যেন সবার প্রাণ জুড়িয়ে দিয়েছিল। রিক্সা চালক থেকে বাংলাদেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে উঠে এসেছিল শিল্পী আকবর, কিন্তু শিল্পী আকবরের উঠে আসা দিনগুলি খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। আবার তাকে ফিরে যেতে হয়েছিল ফিরে আসা দিনগুলিতে। সেই সময়কালে তিনি প্রচুর পরিমাণে অর্থ আয় করেছেন, কিন্তু সেগুলো তিনি ধরে রাখতে পারেননি। এখন একমাত্র অর্থ সংকটই তার জীবনসঙ্গী নয়, সেই সঙ্গে সঙ্গী হয়েছে ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং বিরল একটি চর্মরোগ। যদিও তিনি সরকারের সহযোগিতায় দেশে বিদেশে চিকিৎসা করে আবারও ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু নিয়তির কাছে তাকে আবারও হার মানতে হয়েছে। আর এখন হয়তো তিনি তার আগের গাওয়া বিখ্যাত গানগুলো নিজেও শুনতে চান না, আর প্রতিদিন তার গানগুলো শোনা মানুষগুলো হয়তো তার গানটি ভুলে গেছেন। কিডনি সমস্যা, ব্লাড ইনফেকশন। অনিল আম্বানি 2004 সালে তিনি পৃথিবীর মধ্যে ষষ্ঠ ধনী ছিলেন। সেই সময়ে তার মোট অর্থের পরিমাণ ছিল প্রায় 42 বিলিয়ন ইউএস ডলার, কিন্তু বর্তমান সময়ে সেই ধনী ব্যক্তি 20,379 কোটি টাকার ঋণ মাথায় নিয়ে ঘুরছে। কিন্তু কেন, কি হয়েছিল তার সাথে? 2000 সালে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মারা যাওয়ার পর তার সমস্ত সম্পদের মালিক হন তার দুই সন্তান মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি। সেই সময় মুকেশ আম্বানির অয়েল রিফাইনিং এবং পেট্রোকেমিক্যালের ব্যবসা ছিল, আর অনিল আম্বানির কাছে ছিল রিলায়েন্স কোম্পানির টেলিকম পাওয়ার জেনারেশনের বিজনেস। কিন্তু সেই সময় অনিল আম্বানি একটি ভুল সিদ্ধান্ত নেন। তিনি তার বিজনেসকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলেন। তিনি বিভিন্ন খাতে টাকা ইনভেস্ট করেন। অনিল আম্বানির সবচেয়ে বড় ক্ষতি হয় যখন তার ভাই মুকেশ আম্বানি 2010 সালে টেলিকমিউনিকেশন ব্যবসায় এন্ট্রি করে। আর 2016 সালে মুকেশ আম্বানির জিও কোম্পানি লঞ্চের পর শুধু অনিল আম্বানির নয়, ভারতের সব টেলিকম ইন্ডাস্ট্রির ধস নামে। অনিল আম্বানি টেলিকম বিজনেসে টিকতে না পেরে তিনি 2017 সালে তার ব্যবসা বন্ধ করে দেন, কিন্তু ইতিমধ্যে তার ঋণ এতটাই বেড়ে গেছে যে ব্রিটিশ টেলিকম কোম্পানি এরিকসন অনিল আম্বানির নামে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দেন। অবশ্য সেই সময় অনিল আম্বানিকে তার ভাই মুকেশ আম্বানি যদি সহযোগিতা না করত, তাহলে তাকে হয়তো এতদিন জেলেই থাকতে হতো। কারণ সেই সময় অনিল আম্বানি এরিকসন কোম্পানির কাছে প্রায় 5 বিলিয়ন ডলারের ঋণ ছিল। 2020 সালে অনিল আম্বানির ঋণ এসে দাঁড়ায় প্রায় 50,000 কোটি টাকা। বিজনেস এক্সপার্টরা মনে করেন অনিল আম্বানির আজ এই পরিণতির কারণ তিনি তার ব্যবসায় ইনভেনশন নিয়ে আসেননি, তাই তিনি আজ মাল্টি বিলিয়ন ডলারের মালিক থেকে মাল্টি বিলিয়ন ডলারের ঋণ খেলাপিদের তালিকায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে তথ্যাদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ।